নিতাই, এ নিতাই, আরে এত হন্তদন্ত কোথায় যাচ্ছিস রে? আরে কাল দুপুর থেকে রবিন খুড়োকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বলিস কি? এই বৃষ্টির ওয়েদারে লোকটা গেল কোথায়? আর কেন বলো পরের তা, বুড়ো বয়সে যত ভীমরতি। তাই বৃষ্টির ওয়েদারে কোথায় খুঁজবি তাকে? বাড়ির সবাই চারিদিকে খোঁজ করছে, আমি একবার মাঠের দিকে দেখে আসি, যদি কোনো গাছ তলায় বসে থাকে। ঠিক আছে চল, আমিও তোর সাথে আসছি, চল। এই এক আশ্চর্য ঘটনা। একজন বয়স্ক লোক পুরো একদিন পার হয়ে গেল, তাও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাও আবার এই গ্রাম্য এলাকায়। যে গ্রামে বিষয়টা ঘটেছে তার নাম গৌতমপুর। গ্রামের ব্যাপারে আর নতুন করে কি বলবো, মনোরম প্রাণ জুড়ানো পরিবেশ, গাছগাছালি, মাঠ ঘাট, পুকুর ডোবায় ভরা। তবে আর 5টা গ্রামের থেকে এখানে জনবসতি একটু কম। গ্রামের লোকেরা চাষবাস করেই তাদের জীবিকা নির্বাহ করে। এখন বর্ষার সময়, কদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই এখন চাষবাসের কাজ বন্ধ। গ্রামের লোকেরা ঘরে বসেই তাদের বন্দি জীবন কাটাচ্ছে। বাড়িতে সবাই বসে আছে, তার উপরে কোনো কাজকর্ম নেই, তাই সংসারে নানান ছোটখাটো অশান্তি লেগেই আছে। এই রকমই একটা অশান্তি হয় রবিন খুড়োর বাড়িতে। ঝামেলা ধীরে ধীরে বাড়তে থাকে। আর তারপরই রাগের মাথায় রবিন খুড়ো বাড়ি ছেড়ে চলে যায়। তারপর পুরো একদিন কেটে গেছে, তবুও খুড়ো বাড়ি ফিরে আসেনি। তাই গ্রামের লোক আর তার বাড়ির লোকেরা মিলে এই বৃষ্টির মধ্যেও তাকে খুঁজতে বেরিয়েছে। সারাদিন খোঁজাখুঁজি চলতে লাগলো, কিন্তু না, কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। রবিন খুড়োর নিজের লোক বলতে তার ছেলে গণেশ আর তার বৌমা, আর তার দুটো মেয়েও আছে বটে, কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে। সেখানেও খোঁজ নেওয়া হয়েছিল, কিন্তু রবিন খুড়োর কোনো খোঁজ পাওয়া যায়নি। খোঁজাখুঁজি চলছে। এইভাবে 5-7 দিন কেটে গেছে, তারপরেও কিন্তু রবিন খুড়োর কোনো খোঁজ পাওয়া গেল না। এরপর 10 দিন কেটে গেল, বৃষ্টি একটু কমেছে। গ্রামের এক লোক গোপাল তার গরুগুলোকে নিয়ে বর্ষার মেঘ কখন যে মতিভ্রম হয় কে জানে। হঠাৎ করেই তখন ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়। না, ওরা ঘাস থাক, আমি ভিজলে হবে না। যাই, শ্মশানের ওই বট গাছের নিচে দাঁড়াই। গরুগুলোকে এক জায়গায় বেঁধে গোপাল একটা বট গাছের নিচে গিয়ে বসে।
গরুগুলো মনের আনন্দে ভিজে ভিজেই ঘাস খেতে থাকে। বটগাছের নিচে বৃষ্টির কোনো আভাসই নেই। গোপাল গাছে ঠেক দিয়ে আনমনে বৃষ্টির মনোরম দৃশ্য উপভোগ করছে। হঠাৎ তার পাশ দিয়ে একটা মৃদু বাতাস বয়ে গেল, আর তাতেই সে বয়ে নিয়ে এলো একটা পচা দুর্গন্ধ। এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? এদিক ওদিক ভালো করে দেখলো সে, কিন্তু এমন কিছু সে আশেপাশে দেখতে পেল না। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে লাগলো, কিন্তু গোপাল কিছুতেই সেই গন্ধের উৎস বুঝতে পারছে না। হঠাৎ সে দেখতে পেল একটু দূরেই একটা ঝোপ থেকে একটা শেয়াল বেরিয়ে দৌড় দিল, আর সাথে সাথেই এক ঝাঁক মাছির দল সেখানে ভন ভন করতে শুরু করলো। আর গন্ধটা তখন আরো তীব্রভাবে পাওয়া যাচ্ছে। তাহলে ওখানে কি কোনো জীবজন্তু মরে পড়ে আছে? কাদের গরু বাছুর মারা গেছে আর ওখানে ফেলে গেছে? দেখি একবার। এই ভেবে গোপাল সেই দিকে যেতে থাকে। ঝোপের একটু সামনে আসতেই তীব্র দুর্গন্ধে সে আর থাকতে পারল না। তাড়াতাড়ি সে তার নাক চাপা দিল। কি বিশ্রী পচা দুর্গন্ধ! ঝোপের একদম সামনে এসে এক হাত দিয়ে ঝোপ সরিয়ে চমকে উঠল গোপাল। সে যা দেখলো তাতে তার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। এটা কোনো জীবজন্তুর দেহ না, এটা একটা মানুষের পচা গলা দেহ, যেটাকে শেয়াল কুকুরেরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। দেহটা আর আস্ত নেই, এখানে ওখানে ছড়িয়ে পড়েছে রক্ত মাংস আর হাড়গোড়। মাথাটাও খানিকটা কুবলে গিয়েছে। গোপাল ভালো করে সেই মাথাটাকে দেখে বুঝতে পারে এটা তো রবিন খুঁড়ো। সাথে সাথে সে দৌড় দিল সেখান থেকে। সোজা গিয়ে সে পৌঁছালো রবিন খুঁড়োর বাড়িতে। গ্রামের সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়ল। রবিন খুঁড়োর ছেলে, বৌমা আর গ্রামের অনেকেই সেখানে আসলো। তারা এই মর্মান্তিক ভয়াবহ দৃশ্য দেখে বিস্মিত হলো। গ্রামের সবাই ধারণা হলো রবিন খুঁড়ো বাড়ি থেকে ঝামেলা করে এখানে এসেই আত্মহত্যা করেছে, আর তারপর তার দেহটা এখানেই পড়েছিল। প্রচন্ড বৃষ্টির কারণে এইদিকে হয়তো কেউ খুঁজতেই আসেনি, আর তার দেহটাকে ছিঁড়ে খায় শেয়াল কুকুরের দল। বলছি কি গণেশ, যা হওয়ার তো তা হয়েছে, এবার তো সৎকারের ব্যবস্থা করতে হবে। বাবা কেন এমন করলো? কোনো কোনো পরিবারে কি ঝগড়া হয় না? বাবা, বাবা। ওসব নিয়ে এখন ভেবো না, এখন সৎকারটা করতে হবে। কিন্তু কিভাবে সৎকারটা হবে? দেহের যা অবস্থা হয়েছে। যা আছে সেটাকেই করতে হবে, নাহলে ওটাকেও শেয়াল কুকুর ছিঁড়ে খাবে।
তাহলে কাঠ কাটার ব্যবস্থা করি। না, দেহের তো সব অংশ নেই, আগুন দেওয়াটা ঠিক হবে না। এই দেহটাকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করো। তাই করা হলো। দেহের বাকি অংশগুলো খুঁজে খুঁজে একটা কাপড়ের পুটলি করা হলো। তারপর সেটাকে নিয়ে গিয়ে শ্মশানের এক কোণে পুঁতে দেয়া হলো। রবিনখুড়োর দেহটা মাটিতে পুঁতে দেওয়া হলো বটে, কিন্তু সেই পচা দুর্গন্ধ সেখান থেকে গেল না। গ্রামের লোকেরা ওই রাস্তা দিয়ে মাঠে যায়, কিন্তু এখন সেখান দিয়ে যাওয়াই দুষ্কর। হয়তো মৃতদেহটার বাকি কিছু অংশ সেখানে রয়ে গেছে, সেখান থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। এই ভেবে কয়েকজন লোক মিলে শ্মশানের চারপাশটা খুঁজে দেখতে লাগলো, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। তাও দুর্গন্ধ সেখান থেকে যাচ্ছে না। এরপর গ্রামের সবাই ওই শ্মশানের পথ দিয়ে যাওয়াই বন্ধ করে দিল। এমন তীব্র গন্ধ কেউ দাঁড়াতেই পারবে না, কিন্তু না চাইলেও যেতে তো হবেই। ওটাই তো মাঠে যাওয়ার রাস্তা। তাই সবাই কোনো রকমে নাকে চাপা দিয়ে জমিতে যেতে লাগলো। এরপর প্রায় দিন দশেকের মাথায় গ্রামেরই একটা ছেলে তরুণ দুপুরে বৃষ্টিতে ভিজে ভিজে জমিতে কাজ করছিল। হঠাৎ আকাশ ভেঙে বাজ পড়ল তার মাথায়। অপঘাতে মৃত্যু হলো আরো একজনের। বৃষ্টিতে ভিজে ভিজেই সবাই তার দেহটা গ্রামে নিয়ে এলো বটে, কিন্তু সবার মাথায় এখন একটাই দুশ্চিন্তা। একই বৃষ্টি, তার উপর ওই গন্ধে শ্মশানে এক মুহূর্ত দাঁড়ানো যাচ্ছে না। দেহ সৎকার হবে কি করে? তাহলে তপনদা কি করা যাবে গো? আচ্ছা, পাশের গ্রামের শ্মশানে নিয়ে গেলে কেমন হয়? না, কিছুই হবে না। পাশের গ্রামের শ্মশানটা নদীর ধারে, এত বৃষ্টির জেরে শ্মশানটা হাঁটু জলের নিচে। এ তো ভারী সমস্যায় পড়া গেল। আচ্ছা, আমি বলছি কি, আমাদের শ্মশানে যদি মাটি খুঁড়ে কবর দিয়ে দেওয়া হয়? হ্যাঁ, সেই বোকার মতো কথা বলছো তো খগেন। এই দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে কে কবরটা খুঁড়বে? হ্যাঁ, তার উপরে এই বৃষ্টি। সবাই আপনি আমার ওকে ছেড়ে দিন, আমি একাই গিয়ে বাড়ি চাপা দিয়ে দেবো। কি বলছো, তুমি পারবে? হ্যাঁ, পারবো, কেন পারবো? তবে আমার একটা ওই একটা বোতল লাগবে। ঠিক আছে, তাই দেওয়া হবে। তুমি কি গর্ত খোলো, হয়ে গেলে আমরা মৃতদেহটা নিয়ে আসছি। কলিযুগের অমৃত পান করে খগেন আপন মনেই মাটি কেটে চলেছে। তার নাকে না লাগছে দুর্গন্ধ, গায়ে না লাগছে বৃষ্টির ছোঁয়া। খগেন একজন নিচু জাতের লোক। এইরকম দুর্গন্ধময় পরিবেশে কাজ করেই তার পেট চলে।
তাই সে প্রায় সময়ই মদের নেশায় চুর হয়ে থাকে। খগেনের গর্ত খোঁড়ার কাজ শেষ হতেই গ্রামের কয়েকজন লোক নাকে চাপা দিয়ে মরাটা নিয়ে এলো। তারপর যত তাড়াতাড়ি সম্ভব মাটি চাপা দিয়ে দেহ সৎকার সম্পন্ন করলো। কিন্তু এরপরই দেখা গেল আর এক ভয়ঙ্কর দৃশ্য। পরদিন সকাল হতেই দেখা গেল কবরের চারপাশের বেড়া ভাঙা, সেখানে মাটি খোঁড়া হয়েছে। কাছে গিয়ে সবাই দেখতে পেল সেখানে মৃতদেহটাও নেই। শেয়াল কুকুরে কি এই কাজ করেছে? না, এইভাবে বেড়া ভেঙে এত মাটি খুঁড়ে মৃতদেহ বের করা তাদের দ্বারা তো সম্ভব নয়। চারপাশে খুঁজে কোথাও সেই মৃতদেহটা খুঁজে পাওয়া গেল না। এই রহস্যের সমাধান আর হলো না। এরপর থেকেই ওই শ্মশানটা নিয়ে একটা আতঙ্ক শুরু হলো। সময় কাটতে লাগলো, শ্মশানের দুর্গন্ধ কেটে গেছে, কিন্তু তাও মানুষের মনে জমা ভয় রয়ে গেল। এরপর কেউ মারা গেলে ওই পাশের গ্রামের শ্মশানটাতেই নিয়ে যাওয়া হয়। ধীরে ধীরে শ্মশানটা জঙ্গলে ভরে উঠল। প্রায় 7-8 মাস কেটে গেল। গরমের এক সন্ধ্যায় গ্রামের কয়েকজন লোক, পরেশ, নিতাই, গণেশ, গ্রামের মোড়ের মাথায় একটা মাচায় বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় খগেন সেখান দিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছে দেখে নিতাই বলল, ও খগেন দা, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? কে? ও নিতাই, তোর সব এখানে বসে? হ্যাঁ, তা বসে থাকবো না তো কি আর করবো, যা গরম পড়েছে। আরে তপন বাবুর বাবা মারা গেছে রে, তোরা খবর পাসনি? কই না তো, কখন মারা গেল? এই কিছুক্ষণ আগেই। চলে আয়, চলে আয়, সবাই চলে আয়। হ্যাঁ, বুড়োটা তো কদিন ধরেই বিছানা সজ্জা ছিল। এই চলো চলো চলো, তাহলে সবাই চলো। তারা সবাই রওনা দিল তপনবাবুর বাড়ির উদ্দেশ্যে। তপনবাবু এই গ্রামের খুব প্রভাবশালী একজন ব্যক্তি। সকল গ্রামবাসীদের আপদে বিপদে তিনি পাশে এসে দাঁড়ান। আজ তার এই বিপদের দিনে কেউ তার পাশে থাকবে না, এমনটা কি হয়? রাত তখন 9টা। ঠিক হলো মরা নিয়ে যাওয়া হবে ওই পাশের গ্রামের শ্মশানে, সেখানে গিয়ে কাঠ কাটা হবে। কিন্তু প্রকৃতির বোধহয় এতে সহমত ছিল না। এই প্রচন্ড গরমে প্রকৃতি একটু শীতলতার খোঁজে অগ্রসর হয়। এক ঝাঁক কালো মেঘ এসে জমা হয়, গর্জে ওঠে মেঘ, সাথে সাথে
তাতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। সবাই এই গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও ভেতরে ভেতরে সবাই চিন্তিত হয়ে উঠল। এই বৃষ্টি না থামলে মরা নিয়ে তারা যাবে কি করে? শ্মশানের পথটাও তো অনেক দূর, আবার ভোরে নদীতে জোয়ারের আগেই সব কাজ শেষ করতে হবে, নয়তো জোয়ারের জল এসে সব ভাসিয়ে দিয়ে চলে যাবে। প্রায় ঘন্টা দুয়েক কেটে গেল, বৃষ্টি এখনো এক টানা হয়ে চলেছে। সবাই এবার খুবই চিন্তিত হয়ে ওঠে। তপনদা, কি হবে? এখন তো বৃষ্টি থামলেও পাশের গ্রামের শ্মশানে গিয়ে আবার মরা পুড়িয়ে ফিরে আসা তো খুবই দুষ্কর। হ্যাঁ, সেটাই তো, এখনো কাটও কাটা হয়নি, ওখানে তো আবার জোয়ার এসে যাবে। সেটাই তো, কি যে হবে, বৃষ্টিও কমছে না। সারা রাত এইভাবে মরা ফেলে রাখাটাকে ঠিক হবে? আরে তোমরা এত চিন্তা করছো কেন বলতো? তেমন হলে আমাদের শ্মশানেই যাবো। কি বলছো গগনদা? তুমি তুমি কি সব ভুলে গেছো? কোথায় বছর খানিক আগের কি সব একটা ঘটনা নিয়ে তোমরা এখন পড়ে আছো? তপন বাবু, কেউ যাক আর না যাক, আমি একাই গিয়ে কত সৎকার করে আসবো। খগেন, এত আবেগী হয়েও না, শান্ত হও, শান্ত হও। ঠিক আছে, বৃষ্টি থামলে আমরা আমাদের শ্মশানেই যাব। যে না যেতে চাও বাড়ি চলে যেতে পারো। ঠিক এটাই, আমি তো এটাই বলছিলাম। আমি আছি সাথে, আমি আছি। এই মনে হয় বৃষ্টিটা কমেছে, চলো সবাই তৈরি হও। অনবরত বর্ষণ একটু থেমেছে, কিন্তু অনেকেরই মনে বাসা বেঁধেছে ভয়ের মেঘ। অনেকেই ভয়ে সেখান থেকে চলে গেল। শেষমেশ পড়ে রইল তপন বাবু, পরেশ, নিতাই, গণেশ আর খগেন। তারা মরা নিয়ে রওনা হলো ওই শ্মশানের উদ্দেশ্যে। গ্রামের মেঠো পথ, তার উপরে বৃষ্টিতে পিচ্ছিল হয়ে আছে। তারা খুব সাবধানে পথ চলেছে। চারপাশের পরিবেশটা একটু থমথমে। ধীরে ধীরে মৃদুমন্দ বাতাস বইছে শোঁ শোঁ করে। চারিদিক থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। বলহরি হরি বল দিতে দিতে তারা চলেছে সেই উদমপুরের শ্মশানে। তারা যখন শ্মশানে পৌঁছালো তখন রাত প্রায় 1টা। শ্মশানে মরা নামিয়ে তারা পরবর্তী কাজের পরিকল্পনা করতে লাগলো। গণেশ মরা ছুঁয়ে বসে আছে। চলো তাহলে, আমি গাছ দেখিয়ে দেবো, তাড়াতাড়ি কেটে নিয়ে চলে আসতে হবে। আমি বলি কি, অনেক কাঠ আনতে হবে তো, গণেশ একাই থাক। কি গণেশ, তুমি একা এখানে মরা শুয়ে বসে থাকতে পারবে তো? হ্যাঁ, আমি একাই আছি, তোমরা যাও। মনে একরাশ ভয় থাকলেও
যেহেতু লোক সংখ্যা কম, তাই ভয়কে জয় করে গণেশ একাই থাকতে রাজি হলো। বাকিরা চলে গেল কাঠ জোগাড় করতে। হ্যারিকেনটা টিম টিম করে চলছে। গণেশ এক হাতে মরা ধরে বসে আছে। সে কোনো দিকেই তাকাচ্ছে না, পাছে কোনো শেয়াল কুকুরের নীল চোখ দেখে তার ভয় বেড়ে যায়। অনেকক্ষণ কেটে গেল, এখনো পর্যন্ত ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি। গণেশ মনে মনে ভাবল, এই শ্মশানে ঘটে যাওয়া আগের সব ঘটনাগুলো নিছক কোনো কাকতালীয় ব্যাপার। এমন সময় হঠাৎ পাশের ঝোপটা একটু নড়ে উঠল, আর তারপরই সেখান থেকে ভেসে আসে একটা বিকট আওয়াজ। সেটা না কোনো জন্তু, না কোনো মানুষের। কিসের শব্দ সেটা উদ্ধার করা দায়। গণেশ এবার প্রচন্ড ভয় পেয়েছে। সে মরা ছুঁয়েই রাম নাম জপ করতে শুরু করলো। এবার পাশের গাছটাও দুলতে শুরু করলো। কোথা থেকে যেন একটা ঝড় এসে শ্মশান তোল পার করতে শুরু করেছে, কিন্তু অদ্ভুতভাবে ঝড়টা শুধু সেখানেই হচ্ছে। শ্মশানের বাইরে পুরোপুরি শান্ত, সেখানে কোনো ঝড় নেই। তার আর বুঝতে বাকি রইল না, কোনো অশরীরী তাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করছে। সে কোনো রকমে মনকে শক্ত করে সেখানেই বসে রইল। যাই হয়ে যাক, এই মরা ছেড়ে সে কোথাও যাবে না। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল। পরিবেশটা ধীরে ধীরে শান্ত হলো। গণেশের মনের জোরের কাছে অশরীরীর শক্তি হার মেনেছে। গণেশ, 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 তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে আয়। গণেশ, গণেশ। এমন সময় দূর থেকে ভেসে আসে খগেনের চিৎকার। এ কি হলো? তাহলে কি এবার এই তাণ্ডব তাদের কাছে গিয়ে পৌঁছালো? 7-5 না ভেবে গণেশ হ্যারিকেনটা নিয়ে সেই দিকে দৌড় দিল। চলো তাড়াতাড়ি সেখানে যেতে হবে, গণেশ সেখানে একা আছে। হ্যাঁ চলো, তাড়াতাড়ি পা চালাও। খগেন খুড়ো, খগেন খুড়ো বাঁচাও! কি হলো? এ তো গণেশের গলা। ওর কি বিপদ হলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বাঁচাও সবাই। এ কি গণেশ, তুমি এখানে? হ্যাঁ, কি হয়েছে তোমাদের? খগেন খুড়ো, খগেন খুড়ো এত চিৎকার করে ডাকলে যে? আমি কখন ডাকলাম রে? তুই তো চিৎকার করছিলি, এই খগেন খুড়ো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কই না তো, আমি তো তোমাদের। এই এসব বাদ দাও, আমার ব্যাপারটা অন্যরকম লাগছে। গণেশ এখানে মানে সেখানে কেউ নেই, শিগগির চলো। সবাই তাড়াহুড়ো করে সেখানে গেল। কাঠ ফেলে দিয়ে মরার কাছে গিয়ে তারা দেখলো
মরা উধাও, শুধু খাটিয়াটাই পড়ে আছে। এই ঘটনা দেখে সবাই হতবাক হয়ে গেল। ছোটবেলায় দাদুর মুখে শোনা কাহিনী মনে পড়তে লাগলো। মরা ছেড়ে কোথাও যেতে নেই, মরা ছেড়ে গেলেই সেই মরা নাকি গাছের ডালে উঠে যায়। সবাই তখন এ গাছ ও গাছ খুঁজতে লাগলো। খোঁজার পরেও যখন মরা পাওয়া গেল না, তখন তারা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল। পরেশবাবু এক পাশে মাথায় হাত দিয়ে বসে আছে, আর খগেন অন্য পাশে তার বোতলের আসর জমিয়েছে। গণেশ, এটা তুই কি করলি? মরা জায়গায় আর একটু বসে থাকতে পারলি না? আমি আগেই বলেছিলাম ও পারবে না, আমি থাকি। গণেশ চুপ করে বসে সব দোষ তার নিজের ঘাড়ে নিয়ে নিজে নিজেকেই দোষারোপ করতে লাগলো। নিতাই আর পরেশ তাকে দোষারোপ করেই চলেছে। এই, তোরা থামবি? থাক থাক, গণেশের কোনো দোষ নেই। হ্যাঁ, তখন সেই গণেশের চিৎকার তোরাও তো শুনেছিলি। হ্যাঁ, শুনেছিলি তো? ওটা কি গণেশের ছিল? হ্যাঁ, ছিল না তো? তাহলে আমার মনে হয় কি জানিস, এসব কোনো ভৌতিক ঘটনা। হ্যাঁ, কিন্তু খগেন, এখন কি করা যায় সেটা ভাবো। কাল যদি গ্রামের লোক এইসব শুনে আমাদের কত দোষারোপ করবে বলো তো। নিজের বাবার দেহ সৎকার করতে পারলাম না, লোকেরা তাদের আপদে বিপদে কিভাবে আমায় বিশ্বাস করবে? তখন দা আমি বলি কি, এই ঘটনাটা আমাদের মধ্যেই থাক। হ্যাঁ, চাপাতে আর কাঠ তো কাটা হয়ে গেছে, তো চিতা সাজিয়ে দাও, তারপর আগুন দিয়ে দাও, সব হয়ে যাবে, কেউ কিছু জানতেও পারবে না, তাই না? হ্যাঁ, বলো। ঠিক আছে, তাই করা হোক। চলো চলো চলো, ওঠো সবাই। সেই মতো কাঠ সাজিয়ে খালি চিতাতেই আগুন দিয়ে দেয়া হলো। দাউ দাউ করে জ্বলতে লাগলো চিতা। সবাই ভেবেছিল চিতার আগুনের সাথেই এই রাতের ঘটনাটা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু সেটা আর বোধহয় হলো না। এই ঘটনার পরদিনই ঘটল আরো একটা অঘটন। রাত